এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ডেইলি স্টারের একটি এডিটোরিয়াল। একসাথে যদি গ্রামার, ভোকাবুলারি, ওয়ার্ড অ্যানালাইসিস, ট্রান্সলেশনস, ফোকাস রাইটিং যদি একটা পড়ার মাধ্যমে যদি অ্যানালাইসিস করে ইংলিশের স্কিলটাকে অনেক বেশি ইমপ্রুভ করতে চান, নিউজ পেপার অ্যানালাইসিস করার কোনো বিকল্প নাই। আজকে আমরা সেই উদ্দেশ্যকে রেখে এভাবে অ্যানালাইসিস করার চেষ্টা করব। এখানে যেটা বলা হচ্ছে, প্রথম যেটা হেডলাইনটা আমরা দেখব, হরমোজ রিওপেনিং ইজ অ্যান এভরিওয়ান ইন্টারেস্ট। এখানে ইসটা হচ্ছে যে ফাইনাইট বরফ এবং মেইন বরফ, এবং এটা মেইন বরফ হিসেবে কাজ করেছে। অক্সিলিয়ারি বরফ কখন মেইন বরফ? যখন অক্সিলিয়ারি বরফের পরে কোনো মেইন বরফ থাকবে না, তখন অক্সিলিয়ারি বরফ নিজে মেইন বরফ। তাহলে এটা যদি ফাইনাইট বরফ হয়, সাবজেক্ট হচ্ছে দ্য হরমোজ রিওপেনিং, হরমোজ যে পুনরায় খুলবে, এটা ফুলটাই হচ্ছে যে একটা ফ্রেজ, এটা হচ্ছে যে একটা নাউন ফ্রেজ। এখানে যদি এরকম বলতো দ্য স্ট্রেট অফ, সাপোজ আবার যদি এরকম বলতো স্ট্রেট অফ হরমোজ, কথাটাকে যদি এভাবে বলা হতো ইজ এ রিওপেনিং, হরমোজ প্রণালী কিন্তু আবার খুলতেছে, তখন রিওপেনিং শব্দটা অক্সিলিয়ারি বরফের পর চলে গিয়েছে, তখন ইস্টটা অক্সিলিয়ারি বরফ হয়ে যেত, রিওপেনিং হচ্ছে যে মেইন বরফ হয়ে যেত। এখন রিওপেনিং হচ্ছে যে এখানে জেরান হিসেবে কাজ করেছে, এটা কোনো মেইন বরফ না, এটা হচ্ছে একটা নন ফাইনাইট বরফ, কারণ এখন সাবজেক্ট আছে, তখন এটা অক্সিলিয়ারি বরফের পরে ছিল। রিওপেনিং পুনরায় খোলা, যে হরমোজ প্রণালীর যে পুনরায় যে খুলবে, ইজ ইন এভরিওয়ান ইন্টারেস্ট, প্রত্যেকের আগ্রহের মূল কেন্দ্র। এখানে এভরিওয়ান সেটা হচ্ছে একটা পসেসিভ কেস। সচরাচর এভরিওয়ান শব্দটা এটা হচ্ছে একটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এভরি মানে প্রত্যেককে আলাদা করে বোঝায়, সেটাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। কিন্তু এখন অ্যাপোস্ট্রোপিয়াস, প্রত্যেকের অ্যাপোস্ট্রোপিয়াস যুক্ত প্রথম অংশটাকে বলা হয় পসেসিভ অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। আর ইন্টারেস্ট হচ্ছে দেখে নেই নাউন। এই যে দেখেন আমি প্রথম হেডলাইনটাকে কীভাবে বিশ্লেষণ করেছি, তাহলে প্রত্যেকের আগ্রহের মূল কেন্দ্র হচ্ছে যে হরমোজের যে পুনরায় যে ওপেন করবে সে বিষয়টা। এটা একটা সিম্পল সেন্টেন্স, একটা ফাইনাইট ভার্ব, একটা সাবজেক্ট। এভাবেই ওয়ার্ড অ্যানালাইসিস, গ্রামার, ট্রান্সলেশনস, একটা সেন্টেন্সের স্ট্রাকচার কীভাবে লেখা হবে ফ্রি হ্যান্ড রাইটিংতে, সব কিছু একসাথে হচ্ছে যে আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করব। আচ্ছা, হ্যাঁ, পরবর্তীতে অংশটা এখানে বলা হচ্ছে, দ্য এগ্রিমেন্ট বিটুইন ওয়াশিংটন অ্যান্ড তেহরান টু এন্ড দেয়ার ওয়ার রিওপেন দ্য স্টেট অফ হরমোজ ইফ ইমপ্লিমেন্টেড অ্যাজ অ্যানাউন্সড উইল বি ফেল্ট ফার বিয়ন্ড দ্য গালফ। এই যে বিশাল একটা সেন্টেন্স, এই সেন্টেন্সটার মধ্যে এটা একটা খুব জটিল একটা সেন্টেন্স। ইফ ইমপ্লিমেন্টেড অ্যাজ অ্যানাউন্স, যদি এটা বাস্তবায়ন হয় ঘোষণা অনুযায়ী, কথাটা এরকম, এবং এটা হচ্ছে যে রিডিউস একটা অ্যাডভার্বিয়াল ক্লজ, কন্ডিশনাল সেন্টেন্স। অ্যাডভার্বিয়াল ক্লজ, এটাকে রিডিউ ক্লজ কেন বললাম? ইফ সর্বদা হচ্ছে যে একটা কনজাংশন, ইফ যদি কনজাংশন হয় তাহলে ইফের পর অবশ্যই একটা ক্লজ হতে হবে। ক্লজ হতে হলে সাবজেক্ট ফাইনাইট ভার্ব কই, এখানে ইট ইজ ইমপ্লিমেন্টেড, এটা উজ্জ আছে, এরকম সাবজেক্ট ভার্ব উজ্জ থাকলে সেটাকে বলা হয় আমরা রিডিউস ক্লজ বলতে পারি, এটা একটা রিডিউস ক্লজ। এবং এই যে অ্যাজ এর পরে অ্যাজ, এখানেও কিন্তু কনজাংশন, এটাও একটা ক্লজ হবে। এখানে ইট ইজ অ্যানাউন্স, এটা রিডিউস প্যাসিভ, মানে প্যাসিভ এটা ঘোষণা করা হয়েছে, রিডিউস প্যাসিভ অন্যের মাধ্যমে ঘোষণা করা হয়েছে। তাহলে এখানে দুইটা আমরা সাবঅর্ডিনেট ক্লজ দেখছি, দুটোটাই রিডিউস। এটাও একটা সাবঅর্ডিনেট ক্লজ যেটা অ্যাডভার্বিয়াল ক্লজ, এটাও একটা সাবঅর্ডিনেট ক্লজ, কারণ বোঝান মানে এটাও একটা হাউ দ্বারা প্রশ্ন করা হচ্ছে, যেভাবে ঘোষণা করা হয়েছে, এটাও একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। দুইটা অ্যাডভার্বিয়াল ক্লজ পেয়েছে, তার মানে দুইটা সাবঅর্ডিনেট ক্লজ, দুটোটা হচ্ছে যে উজ্জ। এখন অ্যাজটাকে আমি চাইলে কনজাংশন ধরতে পারতাম যদি অ্যাজের পর একটা নাউন হতো, অ্যাজের পর এখানে ফার্স্ট পার্টিসিপাল ফর্ম, তাহলে ফার্স্ট পার্টিসিপাল ফর্ম কখনো নাউন হতে পারে না। এটাকে মেইন ভার্ব, ইট ইজ অ্যানাউন্স, তার মানে এখানে ইসটা হচ্ছে যে অক্সিলিয়ারি ভার্ব, অ্যানাউন্স হচ্ছে যে ভার্বের ফিফি ফর্ম, এভাবে করা হয়েছে। তাহলে এই যে দুইটা রিডিউস অ্যাডভার্বিয়াল ক্লজ পেয়েছি, এরপরে বলা হচ্ছে উইল বি ফেল্ট, এটাও একটা প্যাসিভ, যেটা অনুভব করা যেতে পারবে, ফার বিয়ন্ড, যেটার প্রভাব পড়বে অনেক দূরে, দ্য গালফ,
উপসাগরীয় অঞ্চল অতিক্রম করে অনেক দূর অঞ্চল পর্যন্ত এটার প্রভাবটা হবে। তাহলে এই যে এটা হচ্ছে একটা মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, এটা সাবজেক্ট কই? এটা সাবজেক্ট হচ্ছে দ্য এগ্রিমেন্ট বিটুইন ওয়াশিংটন অ্যান্ড তেহরান। তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে যে চুক্তিটি টু এন্ড দেয়ার ওয়ার, তাদের যুদ্ধকে সমাপ্ত করতে, অ্যান্ড রিওপেন, তাদের এটা পুনরায় খুলতে, দ্য স্ট্রেইট অফ হরমুজ, হরমুজ প্রণালীকে খুলতে যে বিষয়টা চুক্তিটা, সেটা হচ্ছে দ্য গালফের বাইরে অনেক দূর পর্যন্ত এটার প্রভাব পড়বে। এই যে এই ক্লজটা সাবজেক্ট হচ্ছে দ্য এগ্রিমেন্ট থেকে হরমুজ। এখানে এটা আগে নেওয়া হয়েছে, রিলিজ ক্লজের আগে কিন্তু নেওয়া হয়েছে। এই যে এখান থেকে এটা পর্যন্ত এই অংশের এই ক্লজগুলোর কিন্তু কোনো অংশ না, অ্যাকচুয়ালি প্রিন্সিপাল ক্লজটার। তাহলে এখানে দুইটা সাবঅর্ডিনেট ক্লজ, যেটা দুইটা অ্যাডভার্বিয়াল ক্লজ, এবং আরেকটা হচ্ছে যে প্রিন্সিপাল ক্লজ, এবং এটা হচ্ছে যে একটা কমপ্লেক্স সেন্টেন্স। এটা হচ্ছে যে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এখান থেকে আমরা একটা নতুন জিনিস শিখলাম যে প্রিন্সিপাল ক্লজের কোনো সাবজেক্ট, সেটা তাহলে দ্য এগ্রিমেন্ট থেকে হরমুজ পর্যন্ত এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। অনেক সময় সেটা সাবঅর্ডিনেট ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজের আগেও হতে পারে। এবং এই যে কমা ইউজ করতে হবে, কমা ইউজ করলে তখন এটার সাথে এটা কোনো সংশ্লিষ্ট নাই। এই যে কমা দ্বারা সেটাই বোঝায়। যেমন আমি কমাটা খুব স্পষ্ট করে দেখাচ্ছি, এখানেই হচ্ছে যে কমা। এটা এখানে কয়েকটা বিষয় যদি আমরা জানি, এই যে বিটুইন কেন ইউজ করা হয়েছে, এখানে দুইটা পক্ষ, ওয়াশিংটন একটা, তেহরানের একটা, দুইটা পক্ষের আগে সবসময় হচ্ছে যে বিটুইন হয়। আর এগ্রিমেন্ট দুইটা হচ্ছে যে এখানে হচ্ছে যে ডিটারমিনার অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে নাউন হয়, তাই ভার্ব এগ্রি থেকে এগ্রিমেন্ট হয়েছে, ভার্ব থেকে নাউন হয়েছে। অপরপক্ষে এখানে টু অ্যান্ড দেয়ার ওয়ার, এটা হচ্ছে যে একটা ইনফিনিটিভ ফ্রেজ। এখানেও কিন্তু একটা টু আছে, অ্যান্ডের আগে একবার হলে সেটা পুনরায় দেয় না, এটাও একটা ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে এটার আগেও ইনফিনিটিভ, এটার পরেও ইনফিনিটিভ, এবং এটা হচ্ছে যে প্যারালাল স্ট্রাকচার মধ্যে পড়ে। আর একটা বিষয়, সেটা হচ্ছে স্ট্রেট মানে প্রণালী। এটার একটা গুরুত্বপূর্ণ একটা প্রণালী মানে কোনো স্বরূপতকে বোঝায়, সেটাকে বলা হয় প্রণালী। আবার স্ট্রেটের একটা সিনোনিম আছে, সেটা হচ্ছে যে কি সকিফাইন্ড, এটাও হচ্ছে একটা প্রণালী, আমরা এটাও ইউজ করতে পারি। এরপরে বলা হচ্ছে among its quieter beneficiaries stands বাংলাদেশ। এখানে আমরা একটা ইনভার্সন অফ অ্যাডভার্ব হচ্ছে, খুব ভালো করে লক্ষ্য করো। এই সেন্টেন্সটা এই অংশটা আমরা বিশ্লেষণ করি, প্রিন্সিপাল ক্লজটা এমন মানে অনেকের মধ্যে, ইটস কোয়াইটার, যেটার একদম যে নীরব, যে বেনিফিশিয়ারি, যে উপকার ভোগকারী যে পক্ষগুলো আছে, তাদের মধ্যে স্ট্রেন্ডস বাংলাদেশ, বাংলাদেশ হচ্ছে অন্যতম একটি জায়গায় অবস্থান করবে। তাহলে এখানে কাকে কেন্দ্র করে বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে যে অ্যাকচুয়ালি এই যে অ্যামন ইটস কোয়াইটার বেনিফিশিয়ারি, এটা হচ্ছে একটা প্রেপোজিশনাল ফ্রেজ। প্রথমে যদি আমরা দেখি এটা কেন ইনভার্সন, এবং কে অবস্থান করবে? বাংলাদেশে অবস্থান করবে। স্ট্রেন হচ্ছে এখানে ফাইনাইট ভার্ব বা মেইন ভার্ব। এখানে যার কথা বলা হচ্ছে বাংলাদেশকে কেন্দ্র করে এই ক্লজটার কথা বলা হচ্ছে। তাহলে বাংলাদেশকে আমরা সাবজেক্ট ধরে নিতে পারি। এখন ফাইনাইট ভার্বের আগেই সাবজেক্ট হয়, এখন ফাইনাইট ভার্বের পরে হয়ে গিয়েছে সাবজেক্ট। তার মানে অ্যামন ইটস কোয়াইটার বেনিফিশিয়ারি, এটা হচ্ছে একটা প্রেপোজিশনাল ফ্রেজ। বাক্যের শুরুতে যদি কোনো নির্দিষ্ট অ্যাডভার্ব বা প্রেপোজিশনাল ফ্রেজ থাকে, তখন সাবজেক্টটা আগে থেকে পরে নিয়ে যায়। এটাই হচ্ছে দি ইনভার্সন অফ অ্যাডভার্ব। তাহলে এখানে ইনভার্সন অফ অ্যাডভার্বের আরেকটা রুল শিখলাম, বাক্যের শুরুতে যদি কোনো প্রেপোজিশনাল ফ্রেজ থাকে, সেক্ষেত্রে এটা ইনভার্স হবে। ইনভার্স মানে উল্টে দেওয়া, সাবজেক্টকে এখান থেকে একদম শেষে নিয়ে যাবে। এটাই হচ্ছে দি ইনভার্সন অফ অ্যাডভার্ব। তাহলে এখান থেকে এটা হচ্ছে একটা অ্যাডভার্বের ইনভার্স হচ্ছে, মানে ইনভার্সন অফ অ্যাডভার্ব বলতে পারি আমরা। এটা একটা প্রিন্সিপাল ক্লজ which has a span more than 100 ray absorbing an energy crisis। যেটি মানে আবার এটা একটা আবার অ্যাডভার্বিয়াল না, এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ, এবং হুইচ মানে বাংলাদেশকে ইন্ডিকেট করা হচ্ছে। তাহলে যখন কোনো একটা প্রোনাউন বা কনজাংশন যখন ইউজ করব, যে নাউনকে মডিফাই করবে, যে প্রোনাউনকে মডিফাই করবে, সেটা যদি পাশাপাশি থাকে, তাহলে বাংলাদেশকে মডিফাই করতেছে হুইচের পাশাপাশি আছে অ্যান্টিসিডেন্টটা, নাউনের পরবর্তী। যেমন এই প্রোনাউনের পরবর্তী যে নাউনটা, সেটা একটা অ্যান্টিসিডেন্ট। এই যে অ্যান্টিসিডেন্টটা যদি অ্যান্টিসিডেন্টটা যদি প্রোনাউনটার পাশাপাশি বসে,
তখন আমরা বলতে পারি এটা একটা রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন দিয়ে যেটা শুরু হয় সেটা হচ্ছে রিলেটিভ ক্লজ। রিলেটিভ ক্লজ হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজের একটা অংশ। রিলেটিভ ক্লজকে বলা হয় একটা অ্যাডজেক্টিভ ক্লজ। আরেকভাবে বলতে পারি যে ক্লজের আগে যে নাউনকে মডিফাই করবে সেই নাউন অ্যান্টিসিডেন্টটা যদি পাশাপাশি থাকে সেটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ। অর্থাৎ যেটি বাংলাদেশের কথা বলতেছে, এই যে রিলেটিভ ক্লজের মধ্যে সাবজেক্ট হচ্ছে যে হুইচ নিজেই সাবজেক্ট, হুইচ আবার কনজাংশন। তাহলে সাবজেক্ট থেকে সিঙ্গুলার নাকি ফ্লোরাল? এখানে অ্যান্টিসিডেন্টটা যদি সিঙ্গুলার হয় সাবজেক্টের সিঙ্গুলার, ফ্লোরাল হলে ফ্লোরাল। এখানে যদি একাধিক কান্ট্রির কথা বলতো তাহলে এখানে হ্যাভ হতো। একটা কান্ট্রির কথা বলেছে বিধে এখানে হ্যাজ হয়েছে। প্রেজেন্ট পারফেক্ট যেটি ভিআই করেছে মোর দ্যান কম্পারেটিভ ফ্রম 100 ডেজ, প্রায় 100 দিনের চেয়ে বেশি সময় বুক করেছে বা ভিআই করতে হয়েছে, সমস্যা গ্রহণ করতে হয়েছে। অ্যাবসর্বিং মানে কি? যেটা মোকাবেলা করতে হয়েছে। ভোগা, এখানে ভোগা সাফারিং অর্থে ইউজ করা হয়েছে, সাফারিং অর্থে ইউজ করা হয়েছে। অ্যান এনার্জি ক্রাইসিস, বিশাল একটা জ্বালানি সংকট গ্রহণ করতে হয়েছে 100 দিনের চেয়ে বেশি। তাহলে আবার এটা হচ্ছে আবার একটা মেইন ক্লজ। ইট ডিড নাথিং টু কজ, মানে এটার বাংলা হচ্ছে দিস ডিড নাথিং টু কজ, কিন্তু এটার কোনো কিছু ছিল না, এটাই সংগঠিত করে নেই, এটার কোনো কারণ ছিল না। বাংলাদেশ কিন্তু এটার জন্য কোনো কিছু দায়ী নয়। তাহলে একটা প্রিন্সিপাল ক্লজ পেয়ে গিয়েছি। অ্যান্ড হ্যাজ কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশন দুইটি প্রিন্সিপাল ক্লজকে যুক্ত করে। তাহলে আগে একটা প্রিন্সিপাল ক্লজ, পরে আর একটা প্রিন্সিপাল ক্লজ। হ্যাজ লিমিটেড মিনস, মিনস মানে এখানে সামর্থ্য বোঝানো হচ্ছে, অ্যাবিলিটিকে ইন্ডিকেশন করা হচ্ছে। তাহলে এটার লিমিটেড সামর্থ্য আছে। লিমিটেড কিন্তু এখানে অ্যাডজেক্টিভ, এটা কিন্তু মেইন ভার্ব না। মিনস এখানে নাউন, তাহলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন মিলে এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। টু রিজলভ, রিজলভ মানে সমাধান করা, এটা সমাধান করার মতো, মোকাবিলা করার মতো এটার খুবই কম সামর্থ্য আছে, এইভাবে বোঝানো হচ্ছে। এরপরে যদি আমরা পরবর্তী অংশটা যদি দেখি, দ্য ডিল ইজ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট। সিগনিফিক্যান্ট শব্দের অর্থটা কি? যেটা খুবই উল্লেখযোগ্য, যেটার সিনোনিম হিসেবে আমরা বলতে পারি ইম্পারেটিভ, এটার সিনোনিম হিসেবে আমরা বলতে পারি অব্লিগেটরি, এটার সিনোনিম হিসেবে বলতে পারি আমরা এসেনশিয়াল, এটার সিনোনিম হিসেবে আমরা মাস্টও বলতে পারি অপরিহার্য। তাহলে ইজ হচ্ছে এখানে মেইন ভার্ব, দ্য ডিল সাবজেক্ট, এবং এটা একটা সুপারলেটিভ ফর্ম। এই যে মোস্ট, সুপারলেটিভ ডিগ্রি, সিগনিফিক্যান্ট অ্যাডজেক্টিভ, ডিপ্লোম্যাটিক ডেভেলপমেন্ট, যেটা একটা কূটনৈতিক উন্নয়নের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই যে দ্য ডিল, এই অংশটা একটা কমপ্লিমেন্ট। চুক্তিটা কি? এই সাবজেক্টের পরিচয়, এবং এই কমপ্লিমেন্টটা নাউন, এটা নাউন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ, আর্টিকেল অ্যাডজেক্টিভ, 5টা অ্যাডজেক্টিভ। সরি, ডিপ্লোম্যাটিক একটা অ্যাডজেক্টিভ, সিগনিফিক্যান্ট একটা অ্যাডজেক্টিভ, মোস্ট একটা অ্যাডজেক্টিভ, দ্য একটা অ্যাডজেক্টিভ। একাধিক অ্যাডজেক্টিভের আগে, নাউনের আগে একাধিক অ্যাডজেক্টিভ হতে পারে, এবং অ্যাডজেক্টিভ প্লাস নাউন এটা হচ্ছে একটা নাউন ফ্রেজের অংশ। তাহলে এটা কমপ্লিমেন্ট হিসেবে কিন্তু ইউজ করা হয়েছে। এটা একটা কি? এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি কূটনৈতিক বিষয়। ইন এ কনফ্লিক্ট, এরকম একটা দ্বন্দ্ব সংঘাতের মধ্যে, এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। হয়ার দ্বারা প্রশ্ন করলে পাচ্ছি। তাহলে এই অংশটা একটা প্রিন্সিপাল ক্লজ, এটা হচ্ছে একটা প্রিন্সিপাল বা মেইন ক্লজ। দ্যাট কনফ্লিক্টটা কি? এই কনফ্লিক্টটাকে মডিফাই করা হচ্ছে, এটা একটা রিলেটিভ প্রোনাউন, এবং এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ। কনফ্লিক্টের ইনফরমেশন হ্যাজ কিল থাউজেন্ডস, এটা হাজার হাজার মানুষকে নিহত করেছে, হত্যা করেছে। অ্যান্ড কনভালসড দ্য গ্লোবাল এনার্জি। কনভালস মানে হচ্ছে যেটা প্রভাবিত করা, খুব খারাপভাবে প্রভাবিত করা, যেটা ইনফ্যাক্ট বলতে পারি নেগেটিভলি, ইফ্যাক্ট বলতে পারে নেগেটিভলি। গ্লোবাল এনার্জি মার্কেট, যেটা মানে অন্যরকম একটা বিষয়টাকে খুব মানে করেছিল করে। অ্যান্ড সিন্স ইউএস ইসরায়েল ফোর্সেস স্ট্রাইক, যখন থেকে আরেকটা সাবঅর্ডিনেট ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, সময় বোঝানো হচ্ছে। ইউএস ইসরায়েল ফোর্সেস, যখন ইউএস এবং ইসরায়েল মিলে যখন স্ট্রাইক, আক্রমণ করেছিল, স্ট্রাইক থেকে স্ট্রাইকের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে যে স্ট্রাক,
আক্রমণ করেছিল বা ফার্স্ট ফ্রম ইরানের উপর ইন ফেব্রুয়ারির মধ্যে, তাহলে এই সেন্টেন্সটা এটা হচ্ছে একটা, আমরা যেটা দেখেছি এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। এই যে দ্য ডিল থেকে এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ, দ্যাট হ্যাজ কিল এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ, সিনসের পর আরেকটা সাবঅর্ডিনেট ক্লজ, দুইটা সাবঅর্ডিনেট ক্লজ একটা প্রিন্সিপাল ক্লজ মিলে এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। যদি আরেকটু যদি আমরা দেখি এরপরে দ্য ফরেন মিনিস্ট্রি ইন ঢাকা, ঢাকার যে ফরেন মিনিস্ট্রি ওয়েলকামড এটা হচ্ছে দ্য মেইন ভার্ব, স্বাগত জানিয়েছিল ফার্স্ট ইনডিফিনিট। তাহলে ফরেন মিনিস্ট্রি ইন ঢাকা হচ্ছে দ্য সাবজেক্ট, এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। আবার যখন শুধু ইন ঢাকা বোঝাবে, ইন ঢাকা হচ্ছে আবার একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অংশটা মানে কোন ফ্রেজ হবে সেটা ডিপেন্ড করবে আন্ডারলাইনের উপরেই, এটা কিন্তু মাথায় রাখতে হবে। দ্য এগ্রিমেন্ট ওয়ার্মলি, এই মানে ওয়েলকাম স্বাগত জানিয়েছিল কোন বিষয়টাকে, চুক্তিটাকে, তাহলে এটা অবজেক্ট কী দ্বারা প্রশ্ন করলে পাচ্ছি, এটাও একটা অবজেক্ট, এটা নাউন ফ্রেজ। ওয়ার্মলি খুব উষ্ণভাবে, এটা একটা অ্যাডভার্ব। ওয়ার্ম প্লাস এলওয়াই, অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই হলে সেটা অ্যাডভার্ব। অন মানডে সোমবারে, এটা একটা সিম্পল সেন্টেন্স, কারণ এখানে একটা মাত্র ফাইনাইট ভার্ব আছে আর একটা হচ্ছে দ্য সাবজেক্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবে যদি অ্যানালাইসিস করা হয় ইংলিশে মাস্টারি করার জন্য, ইংলিশে মাস্টারি অ্যাচিভ করার জন্য, একসাথে যদি একটা অ্যানালাইসিসের মাধ্যমে যদি সব কিছু যদি দক্ষতা অর্জন করতে চান, তাহলে এই ইংলিশ নিউজ পেপার অ্যানালাইসিসের কোনো বিকল্প নেই। এটাই হচ্ছে যে প্র্যাকটিক্যাল লেভেলের ইংলিশের ফ্লুয়েন্সি ইমপ্রুভ করার জন্য বিশেষ সহ ব্যাংকের জন্য মানে অসাধারণ একটা অবদান রাখতে পারে। আজকে এই পর্যন্ত, পরবর্তীতে আরেকটা ভিডিওতে ইনশাল্লাহ আমি আরেকটা গুরুত্বপূর্ণ সিলেক্টেড এডিটোরিয়াল নিয়ে আমি অ্যানালাইসিস করার চেষ্টা করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।